বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির আজকে চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 4 নাম্বার প্রশ্নের খতে আসেন, যেটা আছে 21 নাম্বার পেজে। দেখেন এখানে যেটা আছে খ নাম্বার প্রশ্নে, যে দেওয়ানি আদালত কখন একতরফা ডিক্রি প্রদান করতে পারে, কখন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত বা পক্ষ একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারে। তো এখানে জিজ্ঞেস করছে যে একতরফা ডিগ্রি কখন দেয়, আর একতরফা ডিগ্রির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মানে একতরফা ডিগ্রি রদের জন্য আবেদন করতে পারে। অ্যাকচুয়ালি এই প্রশ্ন গতকাল কিন্তু আমরা পড়ে ফেলেছি, জানেন? এই সেম প্রশ্ন ওই যে নয় দেশের 6-তে আছে একতরফা ডিগ্রি, আর একতরফা ডিগ্রি রদের আবেদন করে নয় দেশের 13 আর 13-র ক। এছাড়াও আপিলও করা যায়, আবার কি রিভিউ করা যায়। তাহলে গতকালকের প্রশ্নের বিবাদীর অংশটুকুর উত্তর হলো এই প্রশ্নের উত্তর। এই কারণে বলা আছে যে ক নং প্রশ্নের মধ্যে উত্তর আছে। দেখছেন, ক নং প্রশ্নের মধ্যে উত্তর আছে। যারা বুঝতেছেন না যে উত্তর কতটুকু হবে, তাদের আমি বলে দিই, উত্তর হবে এই যে আপনি বের করবেন হচ্ছে 20 নাম্বার পেজ। 20 নাম্বার পেজে এই যে দেখেন একেবারে মাঝামাঝিতে আছে, মাঝামাঝির একটু উপরে, যে বিবাদীর অনুপস্থিতির ফলাফল বা একতরফা ডিক্রি। পাইছেন? তাহলে খর উত্তর শুরু হবে এখান থেকে, এবং এখান থেকে শুরু করে এই যে একেবারে এই যে আপনার 21 নাম্বার পেজে এই খ নাম্বার প্রশ্নের আগ পর্যন্ত হলো কি উত্তর। তো তার মধ্যে গতকাল আবার আমি আপনাদের এই একতরফা ডিক্রির প্রতিকারের মধ্যে একটা প্রতিকার লিখিয়েছিলাম। সেই প্রতিকারটা কি মনে আছে? রিভিউ করা যায়। 47 আদেশের এক বিধি প্রায় 114 ধারায় কি করা যায়? রিভিউ করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু এতটুকু মানে একতরফা ডিগ্রি নিয়ে আলাদা প্রশ্নও আসতে পারে। আচ্ছা, আমরা চলে আসি গ নাম্বার প্রশ্নে। দেখেন গ, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুসারে একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে? একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে? একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে জানি না আমরা। ওই যে 96-2-তে আপিল করা যায়, 9-13-তে রদের আবেদন করা যায়, 13-র কতে সরাসরি রদের আবেদন করা যায়, আর 47 আদেশের এক বিধিতে কি করা যায়? রিভিউ করা যায়। এটা তো আমরা জানি, জানি না ভাই? তো এখানে যেটার আমরা উত্তর এ জায়গা পড়বো, এক্ষেত্রে পর্যাপ্ত কারণ বলতে আপনি কি বুঝেন? এই ক্ষেত্রে এই যে দেখেন পর্যাপ্ত কারণ বলতে কি বুঝেন, মানে এই যে আপনি 9-13-তে যে আবেদন করতেছেন যে আমি আমি অমুক কারণে আসতে পারি নাই, আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই, আমি পেটের পীড়ায় আসতে পারি নাই, আমি কারাগারে ছিলাম আসতে পারি নাই, এই যে যৌক্তিক কারণ সাফিসিয়েন্ট কজ, এটা আসলে কি, এটা জানতে চাইছে। তো এই অংশের উত্তর যদি আপনি এখানে পড়েন, তাহলে এটা আপনার তামাদি আইনের জন্য কাজ হবে, যে সাফিসিয়েন্ট কজ কি। এই সেম প্রশ্ন তামাদি আইনেও আসে। তাহলে এখানে উত্তরে যদি আমরা দেখি একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে, এটার উত্তর কোথায় আছে বলেন তো? উপরেই আছে, যে ক নং প্রশ্নের মধ্যে আছে। এখন আসল পরীক্ষায় আবার লিখেন না যে ক নং প্রশ্নের মধ্যে আছে। এখন আমরা চলে আসি খারিজ রদ বা একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে পর্যাপ্ত কারণ। আপনি বলতে পারেন স্যার বললেন পর্যাপ্ত কারণ, এই জায়গায় আবার খারিজ রদ বা একতরফা ডিক্রি রদ আসলো কেন? অবশ্যই আসলো। আপনি সাফিসিয়েন্ট কজটা কখন কখন দেখাচ্ছেন? 9-4-এ দেখাচ্ছেন, 9-9-তে দেখাচ্ছেন, 9-এর দেখাচ্ছেন, 13-তে দেখাচ্ছেন। তার মানে আপনি খারিজ যখন রদ করতে যাচ্ছেন তখনও সাফিসিয়েন্ট কজ দেখাতে হচ্ছে আপনাকে। যখন আপনি একতরফা ডিগ্রি রদ করতে যাচ্ছেন তখন আপনাকে কি সাফিসিয়েন্ট কজ বা পর্যাপ্ত কারণ দেখাতে হচ্ছে। ওই যে আপনি খারিজ রদের আবেদন করছেন, এখন বাদী হিসেবে আদালতকে সন্তুষ্ট করা লাগবে না যে কি কারণে মামলা খারিজ হলো, কেন আপনি আসতে পারেন নাই। বুঝেন কিনা? আবার বিবাদী হিসেবে আপনার মামলা একতরফা ডিক্রি হয়ে গেছে, এখন আদালতে দেখাইতে হবে না যে কি কারণে আপনি শুনানির দিন আসেন নাই, বিবাদী আপনি কি কারণে আসেন নাই। এখন এই কারণগুলোরই বলে কি পর্যাপ্ত কারণ বা সাফিসিয়েন্ট কজ। তো দেখেন কোন কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে সেই সম্পর্কে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মানে কোন কোন গুলো সাফিসিয়েন্ট কজ, মানে কি দেখলে আদালত আপনার
আবেদনটা মঞ্জুর করবে, এরকম কোনো কথা কিন্তু 9 আদেশের 4-এও নাই, 9-এও নাই, 13-তেও নাই। এটি আন্ডারলাইন করবেন, প্রত্যেকটি মামলার ঘটনার এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। এটা প্রতিটা মামলার ঘটনা, প্রতিটা মামলার কি ঘটনা এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা নজির অনুযায়ী নিম্নলিখিত কারণ সমূহ যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে। তবে উচ্চ আদালত বলতে বোঝানো হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো আপনার অ্যাপিলেট ডিভিশন, একটা হলো হাইকোর্ট ডিভিশন। মানে ওনরা যখন কোনো সিদ্ধান্ত দেয় সেটা নজিরে পরিণত হয়। এই জেল আদালত সিদ্ধান্ত দিলে, সহকারী জজ দিলে কিন্তু নজির হবে না, নজির হবে কার? ওই যে উচ্চ আদালত। এখানে উচ্চ আদালত বলতে বোঝানো হচ্ছে সুপ্রিম কোর্ট কে, আর সুপ্রিম কোর্ট মানে হলো হাইকোর্ট ডিভিশন এন্ড অ্যাপিলেট ডিভিশন। তো এই যে উচ্চ আদালতের যে বিভিন্ন সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তে কি 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 কারণকে সাফিসিয়েন্ট কজ হিসেবে দেখানো হয়েছে দেখেন। প্রথমে আসে আবেদনকারী অসুস্থতা। আবেদনকারী কি অসুস্থতা। অসুস্থতা মানে হলো আপনি অসুস্থতার কারণে নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে কি পারেন নাই, আপনি অসুস্থ ছিলেন। আবেদনকারী কারাবাস। আপনি একটা যে কোনো একটা হয়রানিমূলক মামলায় বা অন্য একটা মামলায় আপনি ওই সময়ে মামলার যেদিন হাজিরা, আপনি সেদিন কোথায় ছিলেন? কারাগারে। আবেদনকারীর দারিদ্রতা, এটা মানে সে এতই দরিদ্র ছিল যে সে যথাসময়ে এই পদক্ষেপ নিতে কি পারে নাই। সরল বিশ্বাসে আবেদনকারী কর্তৃক ভুল কার্যধারা গ্রহণ, মানে সরল বিশ্বাসে মানে হলো করা উচিত ছিল আপিল, সরল বিশ্বাসে করা উচিত ছিল রদের আবেদন, সরল বিশ্বাসে উনি করে ফেলছে রিভিশন, পরে শুনলো এই জায়গায় রিভিশন হবে না, করতে হবে কি রদের আবেদন। আচ্ছা, সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল। অনেক সময় আইনজীবী সাহেব নানাবিধ টেনশন মাথায় থাকে, উনি যদি সরল বিশ্বাসে কি করে ফেলে, ভুল করে ফেলে। ওই যে ভুল মানে হচ্ছে যে উনি দেখা গেল তামাদি মেয়াদ গণনা করতে ভুল হয়ে গেছে, তামাদি মেয়াদ গণনায় শেষ দিন আরো 2 দিন আগে উনি বললো যে আরে বেটা সময় আছে, 2 দিন লেট হয়ে গেছে। আইনজীবীর অসুস্থতা, আপনার আইনজীবী যদি অসুস্থ থাকে। আইনের পরিবর্তন। আইনের পরিবর্তন মানে হলো অনেক ক্ষেত্রে একটা আইনে ধরেন, একটা আইনে আপিলের তামাদি মেয়াদ আছে 60 দিন, এখন ওই আইনটা সাম্প্রতিক সময় সংশোধন করে সময় বানাইছে 30 দিন। কতদিন? 30 দিন। এখন ওই 30 দিনের কথা আপনার মাথায় নাই, আপনার মাথায় আছে কত? 60 দিন। আপনি 45 দিনের মাথায় আপিল করতে বা রদের আবেদন করতে গেলেন, কিন্তু দেখা গেল ওই সময় তো আপনার তামাদি মেয়াদ শেষ। তাহলে আপনি বলতে পারেন যে ধরনের আইনের যে পরিবর্তন হয়েছে এটা আমার কি ছিল না, অবগতিতে ছিল না। রায় বা ডিক্রির কপি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল। অনেক সময় রায় বা ডিক্রি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তা কি করে? ভুল করে। তাহলে সেই ক্ষেত্রেও আপনার সেই ক্ষেত্রগুলো কি হিসেবে বিবেচিত হবে? সাফিসিয়েন্ট কজ হিসেবে কি হবে বিবেচিত হবে। তো এখন আমরা চলে এসে বিচারিক নজির। মানে যখন আপনাকে এই ধরনের প্রশ্ন আসবে যে পর্যাপ্ত কারণ বলতে আপনি কি বোঝেন, চেষ্টা করবেন এখানে বিচারিক নজির একটা লেখার, এবং আশা করি এই কেসটা মনে থাকবে। এটা তামাদি আইনেও পড়বো আমরা। বিচারিক নজির সাকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD 479। আকুব আলী বনাম কে? ফুলচাঁদ 12 BLD। বিএলডি মানে হলো বাংলাদেশ লিগাল ডিসিশন। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে আইনের বই বের হয় সেটাকে বলে বিএলডি। কি বলেন? যারা এমসিকিউ পরীক্ষা দেয় তাদের জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত বিচারিক নজিরের বইয়ের নাম কি? বিএলডি বা বাংলাদেশ লিগাল ডিসিশন। এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে থাকা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তার কি হয়েছে? জন্ডিস হয়েছে। যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোন সার্টিফিকেট দাখিল করতে পারেননি, মানে তিনি কোনো মেডিকেল সার্টিফিকেট কি দিতে পারেননি, তবুও তার সন্তোষজনক ব্যাখ্যার কারণে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে 350 দিন বিলম্ব মওকুফ করেছিল। হাইকোর্ট বিভাগ বিলম্ব মওকুফ করতে কতদিন? 350। মানে সে কোনো মেডিকেল সার্টিফিকেট দিতে পারে নাই, বাট তারপরও সে এমন ব্যাখ্যা দিছে যে হাইকোর্টের বিচারপতির মন গলে গেছে,
এবং তার বিলম্ব মওকুফ করছে কতদিন? 350 দিন। হ্যাঁ, এখন কথা আছে বিলম্ব মওকুফের ক্ষেত্রে আপনার কতদিন বিলম্ব হয়েছে এটা ব্যাপার না। আপনার 1 বছর বিলম্ব হয়েছে কিন্তু আপনার সন্তোষজনক ব্যাখ্যা আছে, কিন্তু আপনার মাত্র 1 দিন বিলম্ব হয়েছে কিন্তু আপনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা নাই, তাহলে কিন্তু আপনাকে কিন্তু বিলম্ব মওকুফ করবে না। আর একটা জিনিস হলো, এই বিলম্ব মওকুফের ক্ষেত্রে কখনোই প্রার্থীর অবহেলা বা আইনজীবীর অবহেলা বা গাফিলতি ছিল এটা থাকলে কিন্তু আর বিলম্ব মওকুফ করবে না। একটা মামলায়, এই জায়গায় রেফারেন্স নাই বাট বলতেছি, একটা মামলায়, দুর্নীতি দমন কমিশনের মামলায় আপিলে দেরি হয়েছে এবং আপিলে দেরি হইলে উকিল সাহেব দেখাচ্ছে যে আমরা নথিপত্র হারাই ফেলছিলাম, এই কারণে আপিল করতে কি হয়েছে, দেরি হয়েছে। ওনার বিলম্ব মওকুফ করে নাই। কেন করে নাই? কারণ নথিপত্র হারাই ফেলানো একটা কি গাফিলতি বা অবহেলা। সো আপনার বিলম্বের ক্ষেত্রে অবশ্যই কি দেখাতে হবে, সন্তোষজনক ব্যাখ্যা। এই জায়গায় কতদিন বিলম্ব হলো এটা কিন্তু বিবেচ্য বিষয় না। এখন যদি ধরেন আপনার আকুব আলী ফুলচাঁদ মামলার কথা মনে নাই থাকতে পারে, তাহলে আপনি কি লিখবেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে একটা মামলায় একজন লোকের জন্ডিস রোগী হয়েছিল, পর জন্ডিস রোগাক্রান্ত ছিলেন, পরে তিনি হাইকোর্ট ডিভিশনে বিলম্ব মওকুফের আবেদন করলে তিনি কোনো মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে পারে নাই, কিন্তু তিনি এমন সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছেন যে হাইকোর্ট ডিভিশন তাকে কি করে, বিলম্ব মওকুফ করে। পারবেন না? একটু মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। আমরা এই যে এখানে দেখেন, প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল না। খারিজাদের রদ বা একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে গড় হাজিরার ক্ষেত্রে, গড় হাজিরা মনে আছে? গড় হাজিরা মানে কি? নন অ্যাপিয়ারেন্স, অনুপস্থিত। অ্যাবসেন্টের আরেকটা বাংলা হলো গড় হাজিরা। গড় হাজিরার ক্ষেত্রে তার কোনো অবহেলা বা গাফিলতি কি ছিল না। আবেদনকারীর অবহেলা বা গাফিলতির কারণে কোনো মকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রি হলে উক্ত ক্ষেত্রে আদালত তা রদ করতে পারে না। এখন আমরা চলে আসি গড় হাজিরার যুক্তিসঙ্গত ব্যাখ্যা। কোন ব্যক্তি যদি 9 আদেশের 4 বা 9 বিধির অধীন মকদ্দমা খারিজ রোধের বা 9 আদেশের 13 বিধির অধীন একতরফা ডিক্রি রদের আবেদন করে, তবে উক্ত ব্যক্তি বা আবেদনকারীকে গড় হাজিরার জন্য প্রত্যেকটি দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। আন্ডারলাইন করেন, প্রত্যেকটি দিনের কি দিতে হবে? সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। যেমন একটি মকদ্দমায় আপিলের ক্ষেত্রে 299 দিন বিলম্বের মধ্যে আবেদনকারী শুধুমাত্র তো এই জায়গা দীর্ঘ হয়ে গেছে, এ জায়গায় হ্রস্ব হবে, শুধু হয় হ্রস্ব হবে। তার বিলম্ব হয়েছিল 299 দিন, কিন্তু আবেদনকারী শুধুমাত্র 27 দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পেরেছিল। ব্যাখ্যা দিছে কয় দিনের? 27 দিনের মাত্র। আদালত মত প্রকাশ করে যে যেহেতু প্রত্যেক দিনের বিলম্বের ব্যাখ্যা দেওয়া হয়নি, তাই এটি তামাদি আইনের 5 ধারা অনুযায়ী পর্যাপ্ত ব্যাখ্যা বলে কি হবে না, গণ্য হবে না, যে কারণে আদালত আবেদনটি কি করে দেয়, খারিজ করে দেয়। বুঝছেন? এই যে প্রশ্ন শেষ অংশে, সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরিউক্ত কারণ সমূহকে আদালত ন্যায় বিচারের সাথে যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করে করতে পারে। তাহলে আপনার প্রশ্নে ছিল কি যে যথেষ্ট কারণ কি? এটা যথেষ্ট কারণ তো প্রথমে ব্যাখ্যা করলাম, অসুস্থতা, কারাবাস, দারিদ্রতা, আইনজীবীর ভুল, সরল বিশ্বাসে আইনের ভুল ব্যাখ্যা, তারপর একটা বিচারিক নজির দিলেন, তারপরে বললেন অবহেলা বা গাফিলতি থাকবে না, গড় হাজিরার যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকবে। তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণ সমূহ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু এই কারণগুলো কিন্তু ধারায় বলা নাই, ওই আদেশে বলা নাই। এই কারণগুলো আসছে কোথা থেকে? এই উচ্চ আদালতের নজির থেকে। বুঝছেন? এটাই ছিল গ অংশের উত্তর। এখন মানে আপনাদের পরের অংশে দেখেন স্থানী মকদ্দমা বা মিসেলিনিয়াস কেস। অনেকে বলেন যে স্যার স্থানী মকদ্দমা কি? স্থানী মকদ্দমা বা মিসেলিনিয়াস কেস। স্থানী মকদ্দমা হলো যে এর ব্যাখ্যা দুই ভাবে দেওয়া যায়। প্রথম যেটা, সেটা হলো এই যে আমরা একটা মামলা যখন খারিজ হয়ে যায় বা একটা মামলা যখন একতরফা কি ডিক্রি হয়ে যায়, তখন ওই খারিজ আদেশটা রদ বা একতরফা ডিক্রি রদের জন্য আমরা যে আবেদনটা করি এটাকে কি বলে? স্থানী মকদ্দমা। বুঝছেন? অথবা একটা মামলা চলমান থাকা অবস্থায় যখন ওই মামলায় আর্জি না নতুন করে যে কোনো একটা দরখাস্ত দেওয়া হয়, সেটাকে কি বলে? স্থানী দরখাস্ত বা স্থানী মামলা।
যেরকম এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 অধীন কোন মকদ্দমা খারিজাদেশ বা একতরফা ডিক্রি রদের জন্য দায়েরকৃত দরখাস্ত সহ 22 এবং 24 ধারার অধীন মামলা স্থানান্তরের আবেদন সমূহকে স্থায়ী মকদ্দমা বলে। 22 এবং 24 ধারা আমরা এখনো পড়ি নাই, বাট 22 এবং 24 ধারায় বলছে যে মামলা স্থানান্তরের আবেদন, মামলা স্থানান্তরের আবেদন। তাহলে এই যে 9 আদেশের 4 বলেন, 9 আদেশের 9 বলেন, 9 আদেশের 13 বলেন, এই যে দরখাস্ত গুলো, এইগুলোরই কি বলে? স্থায়ী মকদ্দমা। এছাড়া 22 আদেশে যে দরখাস্তটা হয়, সরি 22 ধারায় যে দরখাস্তটা হয়, 24 ধারায় যে দরখাস্তটা হয়, এগুলোও কি স্থায়ী মামলা। বুঝছেন রুটিন সাহেব? বুঝলেন? সানি মামলার সংক্ষেপে কি বলে? সানির মানে এই যে মিসেলিনিয়াস কেস, এখন থেকে মুখস্থ করবেন এই বানানটা, ভাই ভাই জিজ্ঞাসা করে যদি কেউ মিস কেস বলে। আর এই মিসেলিনিয়াস বলে মিস কেস। আর এর আর এক বাংলা আছে বিবিধ। মিসেলিনিয়াস এর আর একটা বাংলা কি? বিবিধ। বিবিধ আপিল না, মিস কেস মানে বিবিধ মামলা, আর মিস আপিল মানে বিবিধ আপিল। কোর্টে মিস কেস বলে, জি মিস বলে আর সানি বলে। দেখেন কোর্টে ওই মিসই জানে, পরের টুকার অনেকে জানে না যে মিস আসলো কোন জায়গাতে। আচ্ছা দেখেন, আমাদের এটা পরের যে অংশটুকু দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা প্রশ্নের অংশ না, বাট এটা আমাদের জানতে হবে। দেখেন আপনি জেনে রাখতে হবে যে 9 আদেশের পুনর্বিধিতে একটা বিষয় আছে, যে 9 আদেশের পুনর্বিধি এখানে কি বলছে দেখেন, যে যে ক্ষেত্রে মকদ্দমা খারিজ আদেশ বা একতরফা ডিক্রি রদ করা হয়, সেই ক্ষেত্রে মকদ্দমা যেখান থেকে শুরু হবে। মানে আপনার খারিজ মামলা খারিজ করছিল, পরে বাদী এসে দরখাস্ত করলে খারিজ আদেশ রদ করছে, মামলা একতরফা ডিক্রি দিছিল, বাদী এসে আবেদন করলে একতরফা ডিক্রি কি রদ করছে। এখন ওই মামলাটা যে স্টেজ থেকে খারিজ হয়েছিল, যে পর্যায় থেকে একতরফা ডিক্রি হয়েছিল, সেখান থেকে আবার শুরু হবে। বুঝছেন? এমন না যে একেবারে শুরু থেকে শুরু হবে, যেখান থেকে খারিজ করছিল, যেখান থেকে কি করছিল রদ করছিল, সেই পর্যায় থেকেই কি শুরু হবে। যদি ওই মামলাটা ধরেন চূড়ান্ত শুনানি পর্যায়ে খারিজ হয়েছিল, তাহলে চূড়ান্ত শুনানি পর্যায় থেকে কি শুরু হবে। যদি ওই মামলাটা বিচার্য বিষয় গঠন পর্যায় থেকে একতরফা ডিক্রি হয়েছিল, তাহলে একতরফা ডিক্রি যদি রদ করে, ওই সময় থেকেই কি হবে শুরু হবে। এবং এই কথাটাই বলা হয়েছে 9 আদেশের পুনর্বিধিতে। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 4 ও 9 বিধির অধীন খারিজ আদেশ রদ হলে এবং 13 বিধির অধীন একতরফা ডিক্রি রদ হলে মকদ্দমাটি যে পর্যায় থেকে খারিজ আদেশ বা একতরফা ডিক্রি প্রদত্ত হয়েছিল, সেই পর্যায় থেকে পুনরায় কি হবে শুরু হবে। এই কথাটা বলছে কত ধারায়? 9 আদেশের পুনর্বিধি। আপনারে এই ধরনের প্রশ্ন দিতে পারে, ধরেন একটা বাংলা লাইন, সাহিত্যিক লাইন, সাহিত্য দিয়ে লাইন যোগ করে দিল যে একতরফা ডিক্রি বা মামলা খারিজ করা হলে যখন এটা রদ করা হয়, সেই স্তর থেকেই মামলা শুরু হবে। দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। উত্তর ধরেন 7 মার্ক বা 8 মার্ক, মানে প্রশ্নের মার্ক। এখন আপনি কি শুধু 9 আদেশের 15 লিখলে হবে? 9 আদেশের 15তে বলছে খারিজ রদ করলে বা একতরফা ডিক্রি রদ করলে যে জায়গা থেকে মামলা চলছিল সেই জায়গা থেকে শুরু হবে। এইটুক লিখলে হবে না? হবে না। তাহলে সেই ক্ষেত্রে 9 আদেশের যা যা আছে বিস্তারিত একটু কি লিখতে হবে, যে খারিজ কি, খারিজের প্রতিকার কি, একতরফা ডিক্রি কি, একতরফা ডিক্রির প্রতিকার কি, তারপরে ফিনিশিং দিতে হবে কি দিয়ে? এই যে 9 আদেশের 15। তো আমরা চলে আসি 4-এর ঘ নাম্বার প্রশ্নে। আসেন 4-এর ঘ। এই ধরনের প্রশ্ন আসবে, এসে থাকে। আপনি মূল আলোচনা যদি বুঝেন, খুব সূক্ষ্ম প্রশ্ন, উত্তর পেরে যাবেন। এই ধরনের প্রশ্ন টাচ করলেই 5-এ 3 পাবেন ইনশাল্লাহ। তো 5-এর 4-এর ঘ নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, দেখেন এখানে দেখেন যে আলম ফরিদপুর সহকারী জজ আদালতে বকুলের বিরুদ্ধে একটি দেওয়ানি মকদ্দমা দায়ের করে। এই ফ্যাক্ট বুঝেন আগে। এ জায়গায় আলম মামলা করছে কোথায়? ফরিদপুর সহকারী জজ আদালতে। কার বিরুদ্ধে? বকুলের বিরুদ্ধে। তাহলে এ জায়গায় বাদীকে আলম, বিবাদীকে বকুল। এইটুক তো বুঝতেন নাকি? শুনানির জন্য ধার্য তারিখে বকুল উপস্থিত থাকে।
শুনানির দিন যে ধার্য তারিখ, বিবাদী বকুল তো বিবাদী, বকুল উপস্থিত থাকে, কিন্তু আলমের অনুপস্থিতিতে মকদ্দমাটি খারিজ হয়। তাহলে অনুপস্থিত থাকে কে? বাদী। কল্পনা করেন, বাদী অনুপস্থিত, বিবাদী অনুপস্থিত, মামলা খারিজ হয় কোন বিধিতে? না, এই জায়গা তো বিবাদী বিবাদী উপস্থিত আছে কিন্তু বাদী অনুপস্থিত, মামলা খারিজ হয় কততে? 9 আদেশের 8-এ, মনে নাই? 9 আদেশের 3-এ তো বাদী বিবাদী কেউ থাকে না। আর এই জায়গা তো বিবাদী আছে কিন্তু বাদী আসে নাই, তাহলে খারিজ হয়েছে কততে? 9 আদেশের 8-এ। প্রশ্নে কি লেখা আছে 9 আদেশের 8-এ খারিজ হয়েছে? না, এটা তো আপনার কি করতে হবে, বুঝতে হবে। উক্ত খারিজ আদেশ রদ রহিতের জন্য আলম কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? খারিজ আদেশ রদ রহিত মানে, খারিজ আদেশ রদ রহিতের আবেদন কে করে? বাদী। এখন বাদীর কি প্রতিকার আছে? এখন আপনি যদি শনাক্ত করতে না পারেন যে এই খারিজটা কোন বিধিতে হয়েছে, তাহলে তো আপনার সব খারিজ নিয়ে প্রতিকার লিখতে হবে, যে 9 আদেশের 2, 3, 5, 8। যেহেতু আপনি তো স্পেসিফিক জানতেছেন না যে কোন রোগ হয়েছে কি ওষুধ দিব, তাহলে ওষুধ সবগুলো তো একসময় ছাড়বে না, ঠিক আছে? আর আপনি যদি শনাক্ত করতে পারেন যে বিবাদী উপস্থিত আছে, বাদী উপস্থিত নাই, তাহলে আপনি প্রথমেই বলে দিবেন যেহেতু বিবাদী উপস্থিত আছে, বাদী আসে নাই, তাহলে এই মামলাটা খারিজ হয়েছে 9 দেশের 8 বিধিতে। আর 8 বিধিতে খারিজ হলে প্রতিকার আছে 9 আর 9 ক। তার ভিতরে 9 বলছে যে এই ক্ষেত্রে নতুন মামলা করা যাবে না, তবে 9-এর 9-তে খারিজ রদের আবেদন করা যাবে 30 দিনের মধ্যে, এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে। এবং 9-এর আবেদন যদি না মঞ্জুর হয়, সে আবার কি করতে পারবে? আপিল করতে পারবে। এছাড়া সে ইচ্ছা করলে 9 আদেশের 9 কতে সরাসরি খারিজ রদের আবেদন করতে পারে। এই ক্ষেত্রে কত টাকা দেওয়া লাগবে? 1000 টাকা। কি হোসেন মোল্লা ভাই, মাথায় ধরতেছে না? মানে খুব সহজ, কিন্তু আপনি প্রশ্ন বুঝলে বুঝবেন যে বাদী উপস্থিত নাই, বিবাদী আছে, তাহলে খারিজ হয়েছে 9 আদেশের 8-এ। আর 8-এ খারিজ হইলে প্রতিকার আছে 9 আর 9। তো আপনি দেখি শিল্পী পারেন কিনা, যে এই যে আমরা যে ফ্যাক্টটা পড়লাম, এই গতদিন আপনাদের পড়াইছিলাম, যেটা উত্তর লিখতে হবে কয় ধাপে? 4 ধাপে। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। নাদিরা বলেন দেখি এই জায়গায় ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? এই যে ঘ নাম্বার প্রশ্নে ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? খারিজ হয়। ধন্যবাদ। মকদ্দমাটা কি হয়? খারিজ হয়। তাহলে বিচার্য বিষয় কি হবে? আলম কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক তা কি করতে হবে? আলোচনা করতে হবে। এখন আলোচনায় কি কি আলোচনা করবেন বলেন? হুম, কি? ধন্যবাদ। কোন কেউ বুঝেন নাই? নয়, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা লিখে আনবেন। 9 দেশের গয়ের উত্তর লিখে আনবেন আপনার ভাষায়। স্যার যদি এই প্রবলেমটা আসে স্যার, হ্যাঁ, তাহলে কি স্যার আমি প্রথমে স্যার 9 আদেশের 8 বিধির যে কারণটা আছে কারণটা লিখলাম, কারণটা লেখার পর এরপর লাগবে প্রতিকার, প্রতিকার সমূহ হ্যাঁ, স্যার। প্রশ্নে যা জানতে চাইছে এই তাই। আপনি প্রতিকারটা যদি 9 দেশের 8 আগে না লেখেন, তাহলে বুঝবেন কিভাবে যে এটার প্রতিকার 9 দেশের 9-তে আছে? জি স্যার, ওকে। আশা করি বুঝতে পারছেন। এটা লিখে আনবেন, ভুল হোক সঠিক হোক আমি দেখতে চাই, হোমওয়ার্ক। তারপরে আমরা উমাতে চলে এসি। উমা, হ্যাঁ, আচ্ছা আমি তো কালকে শুনতে পাচ্ছি রোববার, না।
কে শুনতে পারেন না? হ্যালো। স্যার আচ্ছা হ্যাঁ, বলেন। একটু আগে কি বললেন স্যার, কি কোনটা লিখে আনবো স্যার? এই যে ঘ নাম্বার, ঘ ঘ না, নীলফামারী। আচ্ছা, আপনাদের আচ্ছা, ঠিক আছে। আগামীকাল ক্লাসটা হবে মঙ্গলবার 3:30টায়। কবে বলেন? মঙ্গলবার 3:30টায়। আগামীকাল ক্লাস হচ্ছে না, মঙ্গলবার 3:30টায়। জি। আচ্ছা, এটা খেয়াল করেন, মনোযোগ দেন সবাই, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন আসবে। দেওয়ানিতে অনেক জিনিস আছে, বাট কিছু কিছু জিনিস আপনি মনোযোগ দিয়ে পড়লে ওই জায়গা থেকে প্রশ্ন কমন পড়ে। ওই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, আর বাদ বাকিটা মাথায় এমনি নিয়ে যেতে হবে, যে পায় এনি চান যদি না বাদে, তাহলে লেখে তো রেখে আসতে হবে। দেখেন, ওয়া নাম্বার। আর সব সময় আপনি যখন পরীক্ষার হলে এই ক খ পড়বেন, ক খ মাথায় কম ঢোকে, ওই সময় প্যাচ বাদে। ক রে একটা নাম বানায় নিবেন, খ রে একটা নাম, ক ধরেন কালিমুল্লাহ, খতে ধরলেন খবির, তাইলে নাম দিয়ে পড়লে এই জিনিসটা বুঝতে আপনার সহজ হয়। এই যে দেখেন, কালিমুল্লাহ খবিরের বিরুদ্ধে বিজ্ঞ সহকারী জজ তৃতীয় আদালতে ঢাকায় সত্য মকদ্দমা নং 15/2019 দায়ের করেন। আগে বুঝেন, এই জায়গায় মামলা দায়ের করেছে কে? কালিমুল্লাহ। কার বিরুদ্ধে? খবিরের বিরুদ্ধে। কোন আদালতে? সহকারী জজ তৃতীয় আদালতে। কোথায়? ঢাকা। এইটুকু আগে বুঝেন, কালিমুল্লাহ মামলা করছে কবিরের বিরুদ্ধে ঢাকার সহকারী জজ আদালতে। কি মামলা? সত্যের মামলা। এইটুকু বুঝেন, মামলার নাম্বার টাম্বার দিয়ে আমার কাজ নাই। আচ্ছা, পরের লাইনটা দেখেন, উক্ত মকদ্দমায় বিবাদী সমনপ্রাপ্ত হয়েও হাজির হন নাই। মানে ওই মামলায় বিবাদী সমনপ্রাপ্ত হয়েও কি হয় নাই? হাজির হয় নাই। বিবাদী কে বলেন তো? কবির। কবির সমন পাইও কি হয় নাই? হাজির হয় নাই। জি। তারপর লাইন দেখেন, উক্ত মকদ্দমায় একতরফা ডিক্রি হয়। এখন সে যদি সমন পেয়ে হাজির না হয়, তার বিরুদ্ধে তো একতরফা ডিক্রি হবে, এটাই তো কি স্বাভাবিক। তাহলে এখানে একতরফা ডিক্রি হয়েছে, আমার সাথে সাথে মনে মনে ভেবে নিতে হবে একতরফা ডিক্রি হয়েছে 9 দেশের কততে? 6 বিধিতে। বুঝেন কিনা? ওকে। অতঃপর বিবাদী দেওয়ানি কার্যবিধির, বিবাদীকে খবির, দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 13 বিধি মোতাবেক একতরফা ডিক্রি রদ রহিতের জন্য এই যে বিবিধ মামলা 5/2021 দায়ের করেন। মানে খবিরের বিরুদ্ধে তো একতরফা ডিক্রি হয়েছে, তখন সে করছে কি? 9 আদেশের 13-তে না, সরাসরি না, 9 আদেশের 13-তে একতরফা ডিক্রি রদের জন্য সানি মামলা করছে, যার নাম্বার কত? 5/21। দেখেন, আমরা জানি কিনা, আমরা জানি একতরফা ডিক্রি যদি হয় 9 আদেশের 6-তে, বিবাদীর যে প্রতিকার আছে তার মধ্যে একটা হলো 9 আদেশের 13-তে আবেদন করা। মেলে কিনা দেখেন, মেলে। তারপরে উভয় পক্ষের সাক্ষ্য বিশ্লেষণ পূর্বক বিজ্ঞ সহকারী জজ আদালত বিবিধ মামলাটি মঞ্জুর করে। দেখছেন, বিবিধ মামলাটি মঞ্জুর করেন মানে কি? মানে বিবাদী যা চাইছে বিবাদীরে তা কি দিছে। তার মানে সহজ কথায় বললে 9 আদেশের 13-র দরখাস্ত কি করছে? মঞ্জুর করছে। এতে কবি কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে কে? বাদী, ভীষণ ভাবে অসন্তুষ্ট। মানে একতরফা ডিক্রি যা হয়েছিল, আবার একতরফা ডিক্রি কি হয়েছে? রদ হয়ে গেছে। এখন বাদী অসন্তুষ্ট হয়েছে। কালিমুল্লাহর কোন প্রতিকার আছে কি? আলোচনা করুন। খুব সহজ। 9 আদেশের 13 যদি নামঞ্জুর হয়, তাহলে বিবাদীর প্রতিকার ছিল আপিল। আর 9 আদেশের 13 মঞ্জুর হয়েছে, মানে বিবাদী যা চাইছিল বিবাদী তা পাইয়ে গেছে, তাহলে এখন বাদীর প্রতিকার কি? রিভিশন। রিভিশন। তাহলে এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? এখন এই প্রশ্নের উত্তরে আমার কি কি আলোচনা করতে হবে, যে সংক্ষেপে দেখেন, যে রিভিশন করতে পারে। এখন আগে আমার একতরফা ডিক্রি কেন হয়েছে আলোচনা করতে হবে, তারপরে একতরফা ডিক্রি বিরুদ্ধে প্রতিকার কি আছে 9 আদেশের 13-তে। 9 আদেশের 13 আলোচনা করে বলবেন যে 9 আদেশের 13 যদি না মঞ্জুর হতো, তাহলে বিবাদী প্রতিকার ছিল বিবিধ আপিল। আর 13 যেহেতু মঞ্জুর হয়েছে, তাহলে বিবাদী যা চাইছে তা সে পেয়ে গেছে। এক্ষেত্রে সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে বাদী এই ক্ষেত্রে 13 আদেশের যে আবেদনটা মঞ্জুর হলো তার বিরুদ্ধে রিভিশন করতে
পারবে, কারণ এটা আপিলযোগ্য আদেশ না। এখন আপনি যদি না বুঝেন, মুখস্থ করেন, তাহলে এই প্রশ্নটার উত্তর বিবিধ মামলাটি মঞ্জুর করেনের জায়গা যদি লেখে বিবিধ মামলাটি না মঞ্জুর করেন, তাহলে উত্তর হবে কি? আপিল। আর মঞ্জুর হয়েছে এই কারণে উত্তর হবে কি? রিভিশন। বুঝেন কিনা সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য? তো আমাদের আরিফ সাহেব বলেন যে এই যে সমস্যামূলক প্রশ্নটা পড়লাম, এটার ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? স্যার ঘটনা বর্ণনা আমি দিতে পারি। ভীষণভাবে অসুবিধা। ভীষণভাবে অসন্তুষ্ট হন। ধন্যবাদ, এই তো লাইনে আসছে। তাহলে বিচার্য বিষয় কি হবে? এই যদি ভয়ের কোনো পত্রিকা আছে কিনা বলুন। এই তো কয়ের কোন প্রতিকার আছে কিনা তা আলোচনা করতে হবে। আর আপনি যখন আইনগত পর্যালোচনা লিখবেন, আইনগত পর্যালোচনার মধ্যে আমি কি কি লিখবো? আমি 9-6 লিখবো, 9-13 লিখবো, 9-13 নাম মঞ্জুর হলে কি, না মঞ্জুর হলে কি, তারপরে আমি সিদ্ধান্ত দিয়ে দিব। বুঝছেন? এই সেম প্রশ্ন অনেক বড় করেও লেখা যায়, আবার কি অনেক ছোট করেও লেখা যায়। আপনার লিখিত পরীক্ষার সময় টেকনিক জানতে হবে যে আমি একটা জিনিস অনেক বড় করেও লেখার সুবিধা মানে সক্ষমতা থাকা লাগবে, আবার ওই জিনিসটা অনেক ছোট করে লেখারও কি সক্ষমতা থাকা লাগবে। কারণ আপনি তো শিখে গেছেন একভাবে, ওখানে পরীক্ষায় গিয়ে দেখলেন যে যা শিখছেন ছোট করে সেটার মার্ক বেশি, যা শিখছেন বড় করে সেটার মার্ক কম। এখন আপনি যদি আপনার মতো করে চালান তাইলে তো হবে না। ওই জায়গা তো পরীক্ষার মার্ক দেখতে হবে, সময় দেখতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু লিখবো আমি লিখবো না। আমাদের পরীক্ষার্থীদের যারা আমরা যে সনাতন পরীক্ষার্থী, আমাদের অনেকের সমস্যা কি জানেন? আমি ওই জায়গা প্রশ্নে যারা চাইছে তাক, আমি উত্তর যা শিখে আসছি ততটুকুই আমার লিখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হবে না। আমার দেখতে হবে আপনি প্রতিটা প্রশ্নের প্রতি মার্কের জন্য 2 মিনিট সামথিং সময় পাবেন। মানে 100 মার্কের পরীক্ষা 4 ঘন্টা সময় পাবেন প্রতি মার্ক লেখার জন্য 2 মিনিট 20 সেকেন্ডের মতো। 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে আপনি যদি 10 মার্কের একটা প্রশ্ন লেখেন, আপনি তো 22 মিনিট, ওই যে 25-26 মিনিটের বেশি কিন্তু পাবেন না। আপনার ওই সময়ের মধ্যে প্রশ্নটা কি লিখতে হবে। এখন আপনি একটা 10 মার্কের প্রশ্ন এমনও নজির আছে, এখন 1 ঘন্টা 15 মিনিট ধরে লেখছে। ওই যে আসছে আপনার জেনারেল এক্সেপশন আসছে, জেনারেল এক্সেপশন লেখা শুরু করছে দণ্ডবিধির 76 থেকে 106 পর্যন্ত গেছে, 10 মার্ক হলো 10, ততক্ষণে 1 ঘন্টা 15 মিনিট শেষ। সো আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার বুঝতে হবে কতটুকু লিখবো আর কতটুকু লিখবো না। আমি একটু কথা বলছিলাম স্যার। হ্যাঁ শিওর, বলেন। স্যার বলছিলাম যে এই যে রিভিশন যা করবো স্যার, ওর কোনো ধারা বা আদেশ আছে নাকি স্যার? আচ্ছা ধন্যবাদ। আপাতত লিখবেন যে রিভিশন করবে, আর যদি ধারা আদেশ দিতে চান আমরা যখন রিভিশন পড়বো, রিভিশন করে তা উনি কার্যবিধির 115 ধারায় রিভিশন যখন করবো তখন এই টপিক আরো বিস্তারিত বুঝতে পারবেন। ধন্যবাদ। আমাদের একটু 2-3 মিনিটের বিরতি, তারপরে আমরা আবার এই মকদ্দমা খারিজ রদ আর একতরফা ডিক্রির মুস্তাফিদ এখন শিখে ফেলবো। মুস্তাফিদা স্যার তো দেখেন, আমরা এখানে 2টা মুসাবিদা দেখবো। একটা হচ্ছে যে মামলা যখন খারিজ হয় তখন খারিজ রদের মুসাবিদাটা কিভাবে হবে, আর যখন একতরফা ডিক্রি হয় তখন একতরফা ডিক্রি রদের মুসাবিদা কিভাবে হবে। দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 বিধি মোতাবেক মকদ্দমাটি পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপ্রতিষ্ঠা মানে হলো যে মামলাটা খারিজ হয়েছে সেটা পুনঃপ্রতিষ্ঠা বা খারিজ রদের জন্য বাদী পক্ষের দরখাস্ত। তো এখানে দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, এটা তো গতদিনই শিখাইছি। এখানে মোকাম বলতে বোঝানো হচ্ছে স্থান। আপনি মোকাম লিখতেও পারেন, নাও পারেন, বাট মোকাম লিখে থাকে। আর অনেকে প্রথম আদালত না দিয়ে দ্বিতীয় আদালত চতুর্থ আদালত ইচ্ছা করলে দিতে পারেন, বা প্রথম আদালত না লিখে শুধু বিজ্ঞ যুগ্ম জেলা জজ লিখলেও কোনো কি নাই, সমস্যা নাই। তারপরে দেখেন, মিস কেস নং ... 2011, এখানে মিস কেস না লিখে আপনি স্থানীয় মকদ্দমাও লিখতে পারেন। আর এই মিস কেসের জায়গায় কোনো নাম্বার হবে না। কেন হবে না জানেন? এই মিস কেসের নাম্বার বসাবে কে?
হ্যাঁ, দাখিল যে টাকা করছেন তারা বসাবে। এখন মিস কেসটা আমি একটু আগে বুঝাইছিলাম যে মিস কেস একা একা হয় না। মিস কেস হতে হলে আগে একটা মামলা কি থাকা লাগে। তাহলে এই যে আপনি মিস কেসটা যে করতেছেন, এটা কোন মামলা থেকে এই মিস কেসটা উদ্ভূত হয়েছে, সেটা এই যে ব্র্যাকেটে দেওয়ানি মকদ্দমা নং 28/2006 থেকে কি উদ্ভূত। এখন এই অংশটা আপনি ব্র্যাকেটে না লিখা আপনি এই জায়গায় উদ্ভূত লেখা হাইপেন দিয়ে দেওয়ানি মামলা নং 28/2006 লিখলেও হবে। বুঝেন কিনা? আপনারা ওই যে পিটিশনের সময় আপনি লেখেন না যে জামিনের দরখাস্ত সূত্র ধারা এরকম যে উদ্ভূত দিয়ে এই মামলা থেকে উদ্ভূত। তাহলে স্থানী মামলার যে আমরা প্রথমে লিখবো কি আদালতের নাম, মিস কেস নং আর দেওয়ানি মকদ্দমা নং এত এত থেকে কি উদ্ভূত। বুঝেন কিনা? আচ্ছা, এখন এই যে নয়া দেশের নয়ের যে দরখাস্ত, এটা করে কে? বাদী। তাহলে ক ডট ডট বাদী এই স্থানী মামলার ক্ষেত্রে যিনি দরখাস্তটা করে তারা বলে মজহর। কি বলে বলেন? দরখাস্তকারী ধরেন এর আর এক নাম হচ্ছে কি মজহর। তাহলে যেহেতু বাদী করতেছে দরখাস্ত, তাহলে এই জায়গা মজহর কে? বাদী। যদি স্থানী মামলাটা বিবাদী করতো তাহলে মজহর কে হতো? বিবাদী। বুঝলেন কিনা? বনাম হ ডট ডট বিবাদী কি হবে? তরফস্থানী। অর্থাৎ যার বিরুদ্ধে স্থানী মামলাটা করা হয় তাকে বলা হয় কি তরফস্থানী। তাহলে এখানে আমরা কি কি জানলাম? এর আগের দরখাস্ত গুলোতে আমরা পেয়েছিলাম যে বাদী বা বিবাদী কি হয়? দরখাস্তকারী। আর এখানে পেলাম যিনি স্থানী মামলা করে তাকে কি বলে? মজহর। এখন মজহর যে সবসময় বাদী হবে তা কি ফিক্স না, মজহর বিবাদীও হতে পারে। সহজ কথা, যে স্থানী মামলা করবে মজহর সে, আর যার বিরুদ্ধে স্থানী মামলা করবে তাকে কি বলে? বিবাদী বা তরফস্থানী। স্যার বিষয় প্রার্থী দেখেন, বা প্রতিপক্ষ হ্যাঁ প্রতিপক্ষ বা দরখাস্তকারী লিখতে পারেন, লিখলে কোনো ভুল হবে না, বাট এভাবেও লেখা যায় এবং এভাবে লিখলে ভালো হয়। প্রার্থী বাদী প্রার্থী হ্যাঁ বললাম তো ভাই, লেখা যায়, বাট এভাবে স্থানী মামলা এভাবে লেখা উচিত। আচ্ছা, এই বিকাশ সাহেব কেমন আছেন? আপনি তো ভাবলাম যে আবার ঘুম টুম হয়ে গেলেন নাকি, কোথায় ছিলেন এতদিন? টাকা ট্রান্সফার করতেছি তো ঢাকায়। ও, ঢাকায় প্র্যাকটিস করতেছেন? আচ্ছা আচ্ছা, দেখেন বিষয় দেখেন, আর এই জায়গায় চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন সব? বিয়ের মান নামে আছে মানে এসব আছে তো, আর যে আচ্ছা আচ্ছা, বিষয় দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 9 বিধির অধীনে, 9 আদেশের কত বিধি? 9 বিধির অধীনে বাদী পক্ষে মূল মকদ্দমাটি প্রতিষ্ঠার জন্য খারিজ আদেশ রদের দরখাস্ত, প্রতিষ্ঠার জন্য মানে খারিজ আদেশ রদের আবেদন। আপনি এভাবে না লিখে আপনি এভাবেও লিখতে পারেন যে দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 9 বিধির অধীন খারিজ আদেশ রদের আবেদন। শেষ। খারিজ আদেশ রদের আবেদন। বুঝছেন? এখন বাদ বাকি কাহিনী সব আগের মতো। আগের মতো কিরকম? এই যে বাদী বা মজহর পক্ষে বিনীত নিবেদন কি, এই যে এখন এই জায়গায় এই যে বডি, এই বডির ভিতর কি আছে আমি একটু বলে দিই। এই বডির ভিতরে আপনি লিখবেন যে আমি বাদী, অমুক তারিখে মামলা করছিলাম, আমি মামলা করার পর বিবাদী বরাবর সমন জারি হয়, তারপরে আমি প্রতি তারিখে উপস্থিত ছিলাম, কিন্তু অমুক তারিখে শুনানির দিন ছিল, শুনানির দিন আমি গুরুতর একটা কাজে আমি অসুস্থ ছিলাম বা যে কোনো একটা যৌক্তিক কারণ দেখাইয়া আমি ওই দিন কি উপস্থিত হতে পারি নাই। আমার আইনজীবীর দায়িত্ব দিয়েছিলাম সময়ের আবেদন করার, আইনজীবীও অন্য একটা কোর্টে ব্যস্ত ছিল, উনি যথাসময়ে এসে শুনানিতে উপস্থিত হতে পারে নাই, যে কারণে আমার মামলাটা কি করে দিছে? খারিজ করে দিয়েছে। তাই আমি আজকে এই যে 9 আদেশের 9 বিধির অধীন কাগজপত্র সহ খারিজ রোধের কি আবেদন করছি? খারিজ রোধের আবেদন করলাম। তাহলে ন্যায় বিচারের স্বার্থে, যেহেতু আমি কোনোদিন এই মামলায় কোনোদিন আমার গড় হাজিরা ছিল না, সো ন্যায় বিচারের স্বার্থে আমার খারিজ রদ করে আমার মামলা পুনঃপ্রতিষ্ঠা করতে কি হয়? মর্জি হয়। না হলে আমার কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং আদালতের এরূপ আদেশের জন্য বাদী বা মজহর পক্ষ চিরকি থাকবে, কৃতজ্ঞ থাকিবে। তারপরে হচ্ছে আপনার কি হলফনামা। বুঝছেন? যেহেতু এটা একটা দরখাস্ত, আমি আপনাদের বলছিলাম প্লিডিংস এর সাথে কি দিতে হয়? সত্য পাঠ। আর
দরখাস্তের সাথে কি দিতে হয়? হলফনামা। তাহলে এখানে ৯ আদেশের ৯ তো একটা দরখাস্ত, এটার সাথে কি আসবে? হলফনামা। একটু পড়ি দেখেন। অত্র আদালতে বিগত 20-3-2011 ইংরেজি তারিখে দেওয়ানি মামলা নাম 28/2006 মোকদ্দমাটি পিডব্লিউর জন্য দিন ধার্য আছে। পিডব্লিউ মানে বুঝেন? প্লেইন্টিফ উইটনেস। পিডব্লিউ মানে হলো বাদী পক্ষের সাক্ষী ছিল। যদিও মূল মোকদ্দমায় 1 নং তরফসানি প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন, তথাপি মূল মোকদ্দমায় 1 নং তরফসানির কোন প্রকার সত্য স্বার্থ কিছু নাই। মানে আমি বলতেছি যে মূল মামলায় বিবাদীর কোন সত্য স্বার্থ কিছুই কি নাই। বিগত 20-3-2000 ইংরেজি তারিখে 1 নং মজহর তার গ্রামের বাড়ি ফরিদপুরে ধর্মীয় অনুষ্ঠানে ওরস পালন উপলক্ষে অবস্থান করায় বিজ্ঞ আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে আইনজীবী মুলতবির জন্য সময়ের আবেদন করেন। মানে সে আসছিল ফরিদপুর আটরশি ওরসে, এবং উকিল সাহেব আরিফ সাহেবরে বলে গেছে যে আরিফ সাহেব আমার পক্ষে একটা সময়ের আবেদন দিন। অত্র মোকদ্দমায় নিয়োজিত আইনজীবী সিআর মামলা নং 56-31-2023 আসামি রেশমাকে আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা করে উক্ত মামলা শুনানির পরে বেলা 11টার সময় এসে দেখতে পান যে মূল মোকদ্দমায় দরখাস্ত বাদী পক্ষের শুনানি না করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে মোকদ্দমাটি কি করেন? খারিজ করেন। মানে আইনজীবী সাহেব উনি গেছিল আর একটা মামলার জামিন শুনানিতে। ওই যে মামলা দিছে সিআর মামলার নাম কত এত, ওই মামলা শুনানি করিয়া যখন দেওয়ানি আদালতে আসছে দৌড়াইয়া দেখে কি যে এই মামলার শুনানি শেষ এবং মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। মজহর পক্ষের নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল মোকদ্দমাটি কি হয়? খারিজ হয়। নালিশি সম্পত্তিতে ঢাকা শহরে বাদী মজহরের একমাত্র সম্বল বিধায় মূল মোকদ্দমাটি খারিজ আদেশ রদ-রহিত হওয়া সাপেক্ষে মূল মোকদ্দমা পূর্ব নম্বরে বহাল হওয়া কি একান্ত আবশ্যক। অন্যথায় বাদী মজহরের কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বাদী মজহর মোকদ্দমায় আগাগোড়া ঠিকমতো তদবির করে আসছিলেন। যদি তিনি ধর্মীয় অনুষ্ঠানে তার গ্রামের বাড়ি ফরিদপুরে না থাকতেন, তবে তিনি নিশ্চয়ই ধার্য তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মোকদ্দমায় জবানবন্দি দিতেন এবং আবশ্যকীয় তদবির কি গ্রহণ করতেন। এই জায়গা বলছে যে তিনি এ জীবনে কোনোদিনই কি গড় হাজির থাকেন নাই। যদি তিনি বিজ্ঞ আদালতে মানে ওই দিন যদি তিনি ওরসে না যেতেন, তাহলে অবশ্যই তিনি এই তারিখে কি থাকতেন? হাজির থাকতেন। যেহেতু বাদী মজহর পক্ষে নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল মোকদ্দমাটি খারিজ হয়েছে, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে উক্ত খারিজ আদেশ রদ ও রহিত সাপেক্ষে মোকদ্দমাটি পূর্ণ নম্বরে প্রতিষ্ঠিত হওয়া একান্ত কি আবশ্যক। অন্যথায় বাদী মজহরের কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে এখন হলো আমাদের প্রেয়ার পোর্শন, এই যে ডান সাইডে। এমত অবস্থায় বিজ্ঞ আদালতে বিনীত প্রার্থনা, হুজুর আদালত দরখাস্তে বর্ণিত কারণে অত্র মিস কেস গ্রহণ পূর্বক মূল দেওয়ানি মোকদ্দমা 28/2006 তারিখের খারিজ আদেশ দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 বিধির মধ্যে বিধান মধ্যে রদ রহিত ক্রমে মূল মোকদ্দমা পূর্ণ বহাল করে পুনরায় দিন ধার্য করার বিহিত আদেশ দানে সুবিচার করিতে কি হয়? মর্জি হয় এবং আদালতের উক্ত আদেশের জন্য বাদী মজহর কি থাকবে? চিরবিরত। এই কথা যে এত লেখা লাগবে তা না, যে অতএব বিজ্ঞ আদালতের কাছে বিনীত নিবেদন এই যে উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে খারিজ আদেশটি রদ করতে কি হয়? মর্জি হয়, না হলে বাদীর একান্ত ক্ষতি হয়ে যাবে এবং আদালতের এমন আদেশের জন্য বাদী বা মজহর কি থাকবে? হলফনামায় যদি আসি, দেখেন হলফনামা খুব সহজ। এই জায়গা হলফনামাকারী কি হবে? যে দরখাস্ত করছে সে। তাহলে আমি বাদী পিতা এই মাতা এই, বাদ বাকি হলফনামা যা যা আছে হুবহু বুঝছেন? তাহলে সানি মামলার দরখাস্ত আপনার একটা ফ্যাক্ট দিয়ে দিল, সানি মামলার দরখাস্ত লেখা কি খুব কঠিন? কঠিন না। আগেরটার সাথে পার্থক্য হলো, আগে ধরেন আমরা আগের দিন আর্জি সংশোধনের দরখাস্ত করছি, বা আগের দিন ওই যে সমনের মানে বিকল্প পদ্ধতিতে বিকল্প পদ্ধতিতে সমনের দরখাস্ত করছি, ওই জায়গায় যে জিনিসটা ছিল আদালতের নাম পড়ছি, মামলা নাম্বার পড়ছি, তারপর পক্ষদের নাম। আর সানির মামলায় এগুলো আদালতের নাম সরি, তারপর হলো মিস কেস নাম্বার, মিস কেস। ওই জায়গা কিন্তু যেহেতু মিস কেস না, সো ওই দরখাস্ত গুলোতে কিন্তু মিস কেস ওই অংশটুকু নাই। এই জায়গায় মিস কেস নাম্বার দিয়ে তারপরে লিখবো যে এই মিস কেসটা উদ্ভূত হয়েছে কোন মামলা থেকে, তারপরে বাদ বাকি সব কি
একই। শুধু সানির ক্ষেত্রে ধরেন আমি আপনাদের বলি এই 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 এটা যদি আমি বিবাদী, এটা 9-9 দরখাস্ত হয়ে না হয়ে যদি 9-13 দরখাস্ত হতো, 9-9 দরখাস্ত তো খারিজ রদ, আর 9-13 দরখাস্ত হবে কি একতরফা ডিক্রি রদ, তাহলে আমরা কিভাবে লিখতাম? তাহলে এই সেম জিনিস থাকতো, কিভাবে পরিবর্তন করতাম দেখেন। এই জায়গায় সেম দরখাস্ত, পরে তো আছে, বাট আমি এখানে দেখাই দিই। মিস কেস নাম্বার ডট ডট এটাই থাকতো, দেওয়ানি মামলা থেকে উদ্ভূত এটাই হতো। তখন এই জায়গায় ক, এই জায়গায় প্রথমে থাকতো খ, খ ডট ডট বিবাদী মজহর, তখন মজহর হতো কে বিবাদী, আর ক হতো বাদী তরফসানি। বুঝেন কিনা? কারণ যে স্থানী মামলার দরখাস্ত করে, স্থানী মামলা যে করে তাকে বলে মজহর, আর যার বিরুদ্ধে করে সে কি তরফসানি। আর বিষয় লিখতাম দেওয়ানি কার্যবিধি 9 দেশের 13 বিধি মতে একতরফা ডিক্রি রোধের আবেদন। বুঝেন কিনা? তারপরে লিখতাম যে বিবাদী মজহর পক্ষে বিনীত নিবেদন, এই যে এই জায়গাতে বাদী মজহর, তখন লিখতাম কি বিবাদী মজহর পক্ষে বিনীত নিবেদন, এই যে। তারপরে লিখতাম একই কথা যে বাদী অমুক তারিখে মামলা করে, বাদী যে মামলা করছে সব মিথ্যা ভিত্তিহীন, আমি প্রতি ধার্য তারিখে তারিখে হাজির হয়ে আসতেছি, আমার ফরিদপুরে ওরস থাকায় আমি আইনজীবীর দায়িত্ব দিয়ে যাই সময়ের আবেদন করার, কিন্তু আইনজীবী সিআর মামলা শুনানি করায় উনি ওই দিন উপস্থিত হইতে পারে নাই, এবং যে কারণে আদালত একতরফা ডিক্রি দিয়ে দিছে। যেহেতু আমি প্রতি তারিখে ধার্য মানে হাজির ছিলাম, এবং আমার মামলা যদি একতরফা ডিক্রি দেওয়া হয় তাহলে আমার কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাই উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে একতরফা ডিক্রি রদ করতে কি হয়, মঞ্জুর হয়, এবং আদালতের এরূপ আদেশের জন্য বিবাদী মজহর চিরকি থাকবে, কৃতজ্ঞ থাকবে। তারপর হলফনামা। তো স্যার এই জায়গায় যদি আমি যদি এই দরখাস্তে তো আমি হুম যদি মজা হয় তাহলে আমার বিবাদ নেই। আবার বিবাদী আরে না না আপনি যদি আমি বুঝছি দাঁড়ান, তাহলে বিবাদী বাদী বুঝছি এই শুনেন, আপনি আমি বিবাদী না আমি মজারই না কোন জায়গা বিবাদী লেখেন কেন? কোন জায়গায় আসবে না? এই যে আপনি বললেন না যে এমন একতরফা ডিগ্রি রদের আবেদন হ্যাঁ একটা মুসাবিদা হ্যাঁ তাহলে আমি এই জায়গায় তাহলে মজা হয় হ্যাঁ। আমি বিবাদী না তা এই জায়গায় মজহর কি বিবাদী হচ্ছে না? বিবাদী তো মজা হচ্ছে তাহলে আপনি কি বিবাদী লিখছি না এই জায়গা তো আমি মজা এই জায়গায় আপনি মজহর হলেন, কিন্তু এই মামলাটা আসছে কোত্থেকে? এর বাপ কেডা? বাপ তো আপনার সানি মামলা তো একা একা পড়ে নাই, সানি মামলা কোত্থেকে আসছে? অন্য একটা মামলা থেকে আসছে, তাই সেই মামলার আপনি কে বিবাদী, আর সানি মামলার কি মজহর, সেটা বোঝাচ্ছেন যেটা তুমি গ্রাউন্ড দিলে না? আপনি না লেখেন না লেখেন, যা যেটা দেখাইলাম এটা বুঝছেন? আচ্ছা, এখন আমরা এর পরের পেজে আসেন। পরের পেজে দেখেন এখানে একটা 9 দেশের 9 কর দরখাস্ত আছে। নয় দেশের 9 ক বিধি মতে সরাসরি মকদ্দমা খারিজ আদেশ রদ করার জন্য বাদী পক্ষের দরখাস্ত। 9 দেশের 9 কতে সরাসরি খারিজ রদের ক্ষেত্রে কি লাগে? টাকা লাগে। কত টাকা মনে আছে? 1000 টাকা। জি, তাহলে এখানে যদি আমরা দেখি, দেখেন আর একটু কথা বলে রাখি ভাই, এই যে 9 ক 13 ক এগুলা সানি মামলা না। 9 সানি মামলা, 13 সানি মামলা, কিন্তু 9 ক 13 ক এগুলা কি সানি মামলা না। এই যে দেখেন মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নং এত, এই জায়গা কিন্তু মিসকেস নাম্বার লেখি নাই। বুঝেন কিনা? মিসকেস নাম্বার লেখি নাই। তারপরে ক ডট ডট বাদী দরখাস্তকারী বনাম খ ডট ডট কি বিবাদী প্রতিপক্ষ, আর বাদ বাকি সব একই। ওই জায়গা এই বিষয় লিখবো 9 দেশের 9 ক বিধির অধীন বাদী পক্ষের সরাসরি মকদ্দমা খারিজ আদেশ রদের কি দরখাস্ত, আর ভিতরের যে মূল ব্যাখ্যা ট্যাখ্যা সব কি একই। জাস্ট লাস্টে লিখবো যে 9 দেশের 9 ক বিধি মতে সরাসরি রদ করে আমার খরচ প্রদানের আদেশ দিতে কি হয়, মর্জি হয়। খরচ দিতে আমি সবসময় কি আছি, প্রস্তুত আছি, এই কথা। এই যে আমি একেবারে 7 নাম্বার পয়েন্টটা পড়ি তাহলে ভালো বুঝবেন। দেখেন 7 নাম্বার পয়েন্টটা, যেহেতু বাদী বা দরখাস্তকারী পক্ষের নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল মকদ্দমাটি খারিজ হয়েছে, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে উক্ত খারিজ আদেশ রদ ও রহিত সাপেক্ষে মকদ্দমাটি পূর্ব নাম্বারে প্রতিষ্ঠিত হওয়া একান্ত কি আবশ্যক।
অন্যথায় বাদী বা দরখাস্তকারীর অপূরণীয় ক্ষতি হবে। বাদী দরখাস্তকারী প্রয়োজনীয় খরচাদি প্রদানে কি আছে, প্রস্তুত আছে। বুঝেন কিনা? তাহলে আমার মূল পার্থক্য কি, ওই 9 হলে সানি আর 9 ক হলে সানি না। বুঝছেন? আর লেখার ক্ষেত্রে ওই পার্থক্যটুকু বুঝতে হবে। সানি হলে মজহর তরফ সানি, আরো জায়গা উদ্ভূত মিসকেস নাম। আর 9 কতে যে উদ্ভূত লেখার প্রয়োজন নাই, তরফ সানি মজহরও লেখার কি প্রয়োজন নাই। সো আপনাদের হোমওয়ার্ক, ওই যে দুইটা সমস্যামূলক প্রশ্ন দিছি না, ওইটা লিখবেন আর এগুলো বাসায় বসে লিখে আনবেন আপনার বাসায়, আমার লিখে দেখাবেন। মানে হ্যাঁ, আরো আছে এই যে আমরা পড়তেছি, এগুলো যদি বাসায় বসে না লেখেন তাহলে এগুলা কিন্তু মুখস্থ যতই করেন হবে না। আর এগুলা কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো মজার জিনিস। যে অমুক অমুক পক্ষ দরখাস্তটা এত বিধিতে কি কারণে আসতে পারি নাই, লিখলে শেষ। এই আপনি আপনাদের কি ফৌজদারি প্র্যাকটিস করেন না দেওয়ানি করেন? বর্তমান ফৌজদারি দিয়েছে। বর্তমানে ফৌজদারিতে মানে কি, অতীতে কিসে ছিলেন? আগে তো স্যারের সাথে দেওয়া হয়েছিল, তবে তো এখন ফৌজদারিতে আসছেন কে? জেলা পরিষদের যায় না, এখন দেওয়ানিতে যায়। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে দরখাস্ত শিখে যাচ্ছেন, এই সব দরখাস্ত গিয়ে ওই জায়গায় যায়, সরাসরি ওই জায়গায় যায় লিখতে পারবেন। দেখেন, তা আমরা এরপরে চলে আসি দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 13 বিধি মোতাবেক একতরফা ডিক্রি রদের জন্য বিবাদী পক্ষের দরখাস্ত। অলরেডি বুঝাইছি, কিন্তু বুঝাইছি না? এই যে মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, মিস কেস নাম্বার এত, দেওয়ানি মামলা নং এত হতে উদ্ভূত। দেখছেন? এবং এই জায়গায় বিবাদীকে, এই জায়গায় বিবাদী হবে মজহর, যেহেতু 13 দরখাস্ত, এই জায়গায় মজহরকে বিবাদী, এবং ক বাদী এই জায়গা কি হবে, তরফ সানি। আর বিষয় দেওয়ানি কার্যবিধি 1908 9 আদেশের 13 বিধির অধীনে বিবাদী পক্ষে একতরফা ডিক্রি রদের দরখাস্ত। তারপরে আমি চলে যাব যে বিবাদী মজহর পক্ষে বিনীত নিবেদন কি। এই হ্যাঁ, মিস কেস নাম্বারের জায়গায় থাকবে, কারণ এই মিস কেস নাম্বারটা বসাবে আদালত, সেরেস্তাদার বা আদালত বসাবে, তো এই জায়গায় ডটই থাকবে। হ্যাঁ বলেন ভারতী। স্যার এই মজহরটা তো বুঝি নেই, মজহরটা কি? মজহর হলো অগ্রিম মজহর। দরখাস্তকারী। মজহর মানে হলো দরখাস্তকারী, আরবিতে দরখাস্তকারী বলে। মজহর শব্দের অর্থ দরখাস্তকারী। যদি আপিল হতো আপিলকারী। স্যার আমার তো কারেন্ট চলে গেছিল, আমার ছানি সম্পর্কে একটু বলেন তো স্যার। জি, ছানি ছানি সানির বাংলা প্রতিশব্দ বিবিধ, মিসেলিনিয়াস কেস, এটা তো অনেক আগে পড়ছি। সানি মামলা আচ্ছা, হলো ঠিক এই খারিজ রদের আবেদন যে করতেছেন 9 আদেশের 4-এ, 9 আদেশের 9-এ, 9 আদেশের 13-তে, এগুলো হলো সানি মামলা। কিন্তু 9 আদেশের 9 ক বা 9 আদেশের 13-র কতে যা করতেছেন এগুলা কিন্তু সানি মামলা না। বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। এবার ওকে, তো এই যে 13-র যে দরখাস্ত, আগে ওই জায়গায় লেখা ছিল সব লিখছে বাদী পক্ষে, আর এখন এই সেম কথাগুলো বলবে কে, বিবাদী। যেরকম এই যে আমি যদি একটু পড়ি, যে বিবাদী বা মজহর পক্ষের বিনীত নিবেদনে এই যে অত্র আদালতে বিগত এত তারিখে দেওয়ানি মামলা নাম এত মকদ্দমাটি DW এর জন্য দিন ধার্য ছিল। DW আগে বাদী যদি লিখতাম তাহলে কি লিখছিলাম, DW মানে হলো আপনার ডিফেন্ডেন্ট উইটনেস। যদি ফৌজদারি মামলা হতো তখন DW মানে হলো ডিফেন্স উইটনেস, আর যখন দেওয়ানি মামলা এটার নাম কি, ডিফেন্ডেন্ট উইটনেস। বুঝছেন? এবং ওই যে একই কথা, যে আগে ওরসে গেছিল বাদী, এই জায়গায় ওরসে যাবে কে, বিবাদী। এই আর কি, বাদ বাকি সব একই। তাহলে এই জায়গার হলফনামা আবার তালে তালে ক দিয়েন না, হলফনামা যিনি দরখাস্ত করবে তিনি হবেন কি, হলফনামাকারী। তাহলে এই জায়গায় হলফনামাকারী হবে কে, খ। দেখেন আমি কিন্তু লাইন বাই লাইন পড়তেছি না, যেহেতু মূল জিনিস বুঝাই দিছি, কেউ না বুঝলে আবার প্রশ্ন করেন। আমরা সরাসরি চলে এসি 13-র কর দরখাস্তটা পড়বো। 13-র কর দরখাস্ত পড়লেই 4 নম্বর প্রশ্নটা শেষ হয়ে যায়। বলেন তো 13-র কর দরখাস্ত কার সাথে মিল আছে? 9 ক। 13-র ক কি সানি মামলা? 13-র ক সানি মামলা না। এই যে দেখেন যে
দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 13 ক বিধি মোতাবেক সরাসরি একতরফা ডিগ্রি রদের জন্য বিবাদী পক্ষের দরখাস্ত। মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নাম্বার এত। এই জায়গায় আমরা উদ্ভূত লিখলাম না কেন? কারণ এটা তো সারি মামলা না। খ এই জায়গা হলো বিবাদী দরখাস্তকারী, আর ক হলো বাদী কি প্রতিপক্ষ, তারপরে বাদ বাকি সব একই। এখন 13 কতে কিসের নির্দেশ দিতে পারে? খরচের। কত টাকা? 3000 টাকা। এই তো এইগুলাই, কোথাও না বুঝলে বলেন। তো আপনারা, আমি বলি ওই যে গ আর মানে দুইটা প্রবলেমেটিক প্রশ্ন, ওইটা লিখে দেখাবেন। যেহেতু এই জায়গায় লেখা নাই, আপনি লিখে আনবেন আলমেরটা আর ওই যে আরেকটা। আর এই দরখাস্ত, একটা 9-এর দরখাস্ত, একটা 13-র দরখাস্ত, এই দুইটা দরখাস্ত লিখে আনবেন। হ্যাঁ, মঙ্গলবার 3টা 30-এ। আজকে এখনো শেষ হয় না, এমনি বলে দিছি, মঙ্গলবার 3টা 30-এ পড়া। ওই 4-এর যে আমাদের 4 নাম্বারের ঘ আর উমা, ঘ আর উমা, এই দুইটা লিখে আনবেন। আর খারিজ রদের দরখাস্ত আর একতরফা ডিগ্রি রদের দরখাস্ত লিখে আনবেন। বুঝতে পারছেন? আনেন, দুইটা লিখে আনবেন, যা লিখে আনেন আনেন। অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই যে 4 নাম্বার প্রশ্নটা বললাম, এটা ভিভিআই। আল্লাহ কপালে রাখলে এই 4 নাম্বার প্রশ্ন থেকেই একটা কমন পড়ে যেতে পারে। বুঝতে পারছেন? এই 4 নাম্বার ভিভিআই, 1 নাম্বার ভিভিআই। আমরা যে 3টা প্রশ্ন বলছি 1, 2, 4, এর ভিতরে 1 আর 4 ভিভিআই। এবং এই জায়গা কিন্তু 9 আদেশের 14 গোষ্ঠী আছে, মুসাবিদা টুসাবিদা সব কি সহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।